গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সত্যি একটা সদ্যোজাত মা যে সবে একটা সন্তানের জন্ম দিয়েছে, 9টা মাস সে কষ্ট করেছে, দিন রাত্রির তার শরীরের মধ্যে কত রকম পরিবর্তন, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে মা হয়েছে। তার বাচ্চাটাকে আশীর্বাদ তো দূরের কথা, মাটাকে একটা কনগ্রাচুলেশন জানানো, একটা আশীর্বাদ করা তো দূরের কথা, এই শাকচুন্নি বাচ্চা খেগো নারীটা এসে তাদের মৃত্যু কামনাটা পর্যন্ত করে দিল। আমি যদি বলি তোদের সে মানে জানা জ্বালিয়ে দাফন করা হবে, কাফন করা হবে, কেন রে? কেন? তোর মুখে আর কোনো কথা নেই? মরা 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 মরা, মৃত্যু 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 ছাড়া পরের মৃত্যু কামনা না করে নিজে মরে যা না, নিজে মরে যাস না কেন? বাবা, তোর তো আবার বড় বড় সব ভিউয়ার্স আর বড় বড় সব সাপোর্টার, ওই বাপরে বাপ, তোকে নিয়ে কি বলা বলে, কি বলা বলে। সত্যি আমি শুধু ভাবি তাদের মাথা, মুখ, চোখ, ব্রেন সবই আউট, সবই আউট, কোনোটাই ঠিক জায়গায় নেই। চোখের জায়গায় মাথা, মাথার জায়গায় কান, কানের জায়গায় মুখ, মুখের জায়গায় এইসব। না হলে পরে তোকে সাপোর্ট করতে বসে আর ওই গুটি কয়েক ভিউয়ার্স প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে ঘুরে 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 আসছে যারা তোর পা চাটছে। মাগো মা, সত্যি বলছি ঘেন্না করে, বিশ্বাস কর ঘেন্না করে। তুই তো কোনোদিন মা হতে পারলি না, ছেড়ে দে, সেটা নিয়ে আমি আর কিছু বললাম না। তোর শারীরিক শারীরিক গঠন তোর মা হওয়ার যোগ্য নয়। কিন্তু এই যে তুই দিল্লি দৌড়াদৌড়ি করলি, কেন করলি? এই যে লোকের কাছে হাত পেতে টাকা চাইলি, কেন করলি? কেন করলি? তুই তুই তো জানতিস যে তোর এই কোনো চিকিৎসায় তোর কোনো কিছু হবে না। এই যে লোকের থেকে 12-14 লাখ 20 লাখ টাকা তুলে নিলি, এসছে আরও বেশি, কিন্তু বলেছিস কম। সে কোনো ব্যাপার না, তুই তো এরকম 2 নম্বরই, সেটা আমরা জানি। তো যাই হোক, সেটা নিয়ে তুই কেন করলি? হ্যাঁ, দিল্লি উড়ে 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 চলে যাচ্ছিস, রাজধানী করে করে চলে যাচ্ছিস। বাবারে বাবা, কত কিছু দেখিয়েছিলি। এই ওপরে শুয়ে ফ্যান ঘোড়া দেখলাম, শুধু আর কিছু দেখতে পাইনি তোর। এই বুকের এইটুকুনি আর ওপরে ফ্যান ঘোড়া, শুয়ে আছিস, কাতরাচ্ছিস, এই তো তোর চিকিৎসা। তা সেই চিকিৎসার ফল এসে তো খুব বড় বড় কথা বললি। আমি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ, আমার কিন্তু 2টো ব্লকেজ খুলে গেছে, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে এখনো পর্যন্ত কোন জায়গাটায় অসুবিধার জন্য তুই মা হতে পারলি না রে? হ্যাঁ, এখনো পর্যন্ত কোন জায়গাটা অসুবিধার জন্য তুই মা হতে পারলি না? তুই বসে যাস অন্যের বাচ্চা নিয়ে সমালোচনা করতে। তুই দেখেই বলে দিলি না 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 না, মারও প্রেগনেন্ট নয়, ওর পেট এমনিই মোটা, ওই মোটা তো ওই জন্য ওর পেট এমনিই মোটা। আচ্ছা হলো, তারপরে তুই এবার বলে দিলি আমি তো প্রথম থেকেই বলেছিলাম ওর ছেলে হবে। তুই দেখ, দেখেই বলে দিচ্ছিস। তুই যে কত বড় ডাক্তার মানে সেটা আমরা জানি না। ভারত কেন, পুরো এশিয়া বিখ্যাত ডাক্তার হচ্ছিস তুই। সব দিকে সব রকম জ্ঞান তোর মধ্যে ভরে ভরে, কিন্তু ইমিউনিটি পাওয়ারটাই কম দিয়ে পাঠিয়ে দিল তোকে। অ্যাকচুয়াল ইমিউনিটি পাওয়ার কম ছিল না তোর, তোর ছিল বদমাইশি বুদ্ধি, কূট বুদ্ধির ধরা মাথা, একটা ব্রেন তৈরি করে দিয়েছিল ভগবান। তোর ঠাকুমার ব্রেনটা পেয়েছিস তুই, কারণ তোর ঠাকুমা, তোর মা যখন প্রেগনেন্ট শুনেছিল তখন নাকি তোকে তোর মাকে বার করে দিয়েছিল। কিরম কিরম কূটনৈতিক বুদ্ধি ভেবে দেখ, যে বাড়িতে সন্তান আসছে, নাতি নাতনি হবে, সে তার তোর মাকে বার করে দিয়েছিল। কেন রে? কেন বার করে দিয়েছিল? হ্যাঁ, বাড়িতে কার ছেলের বউয়ের বাচ্চা হবে সেই সময় ঠাকুমা কখনো বার করে দেয় তার ছেলের বউকে? তো কি কারণে তোর মাকে তাড়িয়ে দিয়েছিল রে? কি কারণে? আজকে তুই প্রত্যেকের সম্পর্কে নোংরা নোংরা সমালোচনা করিস। একবার নিজের বাড়ির দিকে তাকিয়ে দেখিস তো, একবার নিজের বাড়ির দিকে তাকিয়ে দেখিস যে আমি কোনখান থেকে জন্মালাম, আমি কি করে এইভাবে পৃথিবীতে এলাম। কারণ আমার মাকে এই সময়, সবসময় শাশুড়িরা, মারা এই সময় তার ছেলে মানে মেয়েকে বা বৌমাকে আদর যত্নে রাখে ক্ষমতা অনুযায়ী। কিন্তু তোর মাকে তোর ঠাকুমা খেয়ে দিয়ে বাড়ির থেকে বার করে দিল। আর তোর মা না খেতে পেয়ে, না কিছু করে, পেট ভর্তি খাওয়ার না খেয়ে, সুষম খাওয়ার না পেয়ে তোর জন্ম দিল। বাবা রে বাবা, আমার মনে হয় তোর মা লুকিয়ে লুকিয়ে এমন কিছু জিনিস খেয়েছিল যার জন্য তোর ব্রেনটা এই অবস্থা হয়েছে, না হলে এরকম হয়? আর তোর ঠাকুমার ওই কূটনৈতিক চাল, এটা তুই শিখে গেছিলি। ও তোর ঠাকুমা ভেবেছিল এ বাবা কোথাকার কোন জঞ্জাল আমার বাড়িতে নিয়ে আসছে, নাতি নাতনি হিসাবে আমাকে মানতে হবে। বাবা আগে এই বউ দূর করো, এই বউও বেরোক আর তার সাথে সাথে তার সাওয়ালও বেরোক। মানে হচ্ছে তার বাবা বরটাকেও বার করে দিয়েছিল, মানে ওর ছেলেটাকে। কারণ ছেলেটা তো মাকে ছাড়া কিছু করতে পারবে না, মা তো এই সমস্ত কাজ, বউ তো এই সমস্ত কাজ করে বেড়ায়। সেটা ভেবে সেইটা থেকে তোর জন্ম। ওরে বাপ রে বাপ, সত্যি বলছি, কার একটা বাচ্চা, কার 10টা বাচ্চা, তোরা তো তিনটে বোন, তিনটে বোন, রত্নগর্ভা তোর মা।
রত্ন গর্বা। তোর সময় তোর মা খেতে পায়নি, কিন্তু তোর ছোট বোন আর মেজো বোনের সময় একদম সলিড খাবার খেয়েছে, যার জন্য ওই রকম সলিড তৈরি হয়েছে তোর বোন, মেজো বোন আর ছোট বোন। কিন্তু তুই দেখ কি কপাল করে জন্মালি, হ্যাঁ কি কপাল, যেই মায়ের পেটে এলি ঠাকুমা বার করে দিল, খেতে পুতে না পেয়ে তোর মতন এইরকম অখাদ্য একটা জন্ম দিল। তারপর থেকে দেখ তোর অবস্থাটা। তারপরে তোর মা দুবার জন্ম দিল দুটোই মেয়ের জন্ম দিল। যাই হোক, সেটা বড় কথা নয়, আমারও দুটো মেয়ে। তো যাই হোক, তোর 3টে মেয়ে। তো সেই 3টে মেয়েকে তোর মা মানুষ করতে পারে না। তোর মা তো আবার সকাল হলেই বেরিয়ে যেত। কোথায় যেত সেটা কিন্তু তুই বলিসনি যে তোর মা কোথায় যেত। তোর ওপরে বাচ্চার ভাত দিয়ে বেবি সিটার বানিয়ে দিয়ে চলে যেত। বাবা চলে যেত ওষুধের দোকান, আর তুই রান্না বান্না কাজকর্ম, ওই রকম জল ঢোকা বাড়ি, মানে মাটি ইট পেতে পেতে যেতে হতো, ওপর থেকে সাপ নেমে পড়তো। বাবা এমন বাড়ি ছিল তোদের। যাই হোক, সেটা বড় কথা নয়, যাদের যেরকম বাড়ি। তো সেই রকম একটা জায়গা থেকে তুই উঠে এসছিস। হ্যাঁ, তারপরে কি হলো, চোখে প্রেম ঠেমগুলো আর নাই বা বললাম, সেসব বাদ দে। ও লজে লজে ঘোরা তোর স্বভাব ছিল, তুই নিজেই বলে ফেলেছিস। বাড়ি দেখলেই তোর লজ 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 মনে হয়। বিয়ে করে এলি তো লজে এলি, শ্বশুরবাড়ি মনে করতে পারিসনি। তুই আবার অন্যকে সমালোচনা করতে বসিস, মারিয়া কেন শ্বশুরবাড়ি যায় না, এই কণিকা কেন শাশুড়ির সাথে এই করে, ওর শাশুড়ি ওর সাথে থাকে, ওর শ্বশুর এইখান থেকে ওখানে, মানে এই সব দেখে দেখে ব্যাসার। দাদা এসো, দাদা এসো, তোরও তো এখন ভাগ্নু এসো, ভাগ্নু এসো। যা যা লোককে বলেছিস তাই তাই তোর কপালে এসে জুটছে, দেখতে পাচ্ছিস তো এক এক করে। তারপরে তো এলি শ্বশুর বাড়ি, না পারলি শাশুড়ির সাথে মিলে ঝুলে থাকতে, আর না পারলি ননদের সাথে মিলে ঝুলে থাকতে। তুই আবার সমালোচনা করছিস অন্য লোকের। একবার ভেবে দেখ, মারি এই মন্দির আর ননদের সাথে ভাব দেখে তোর একেবারে করে কামড়াচ্ছে। এখন আর মারিয়াকে নিয়ে ভিডিও করতে গিয়ে বিড়ি মাসিকে বাদ দিয়ে দিয়েছিস। কি আর করবি বল, এত কন্টেন্ট মারিয়া অনুপম ঢেলে ঢেলে দিচ্ছে তোকে, আর তুই সেগুলো নিয়ে কচর মচর করে চিবিয়ে খাচ্ছিস। তুই তো খাগি না, খেতে পেতিস না আগে খেতে পেতিস না, আর এখন দেখ কচর মচর করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস মানুষের মাংস, রক্ত, হাড়, এইসব। মানে নরখাদক ছিলি তুই। তোর মা বললাম না, লুকিয়ে লুকিয়ে এমন কিছু খেয়েছিল যার জন্য তুই এরকম নরখাদক হয়ে জন্মেছিস। প্রত্যেকটা বাচ্চার মৃত্যু কামনা, সদ্য জন্মেছে বাচ্চাটা, মানুষ আমরা আশীর্বাদ করেছি, কি না হিরিক পড়ে গেছে নাকি, কনগ্রাচুলেশন জানানোর হিরিক পড়ে গেছে। আরে একটা সদ্যজাত বাচ্চা হয়েছে, তাকে আশীর্বাদ করবো না? সবাই মন খুলে আশীর্বাদ করবে, যারা সত্যিকারের মা, যারা বাচ্চার মর্ম বোঝে, তারা অবশ্যই কনগ্রাচুলেশন জানাবে। আর তুই দেখ, একটা কনগ্রাচুলেশন জানানো, একটা আশীর্বাদ, জ্বলছে তো তোর। ওর পিসিওডি নাকি এসিওডি কি ছিল, আমার ছিল, ওর কি করে বাচ্চা হলো দেখ। তারপরে আবার ছেলে, সেটা নিয়েও তো মানে মানে গায়ের জ্বালা পোড়া। 7টা বাচ্চা হয়েছে ওখানে মেয়ে, আর ওর ছেলে হয়েছে, বাবা এটাও নাকি খুব খারাপ হয়েছে। তোর ওটাতেও জ্বলেছে, বলেছে নার্সটা, ওরা কিন্তু বলেনি এটা নিয়ে যে আজকে 7টা বাচ্চা হলো, মানে ও হওয়ার পর থেকে 7টাই বেবি হয়েছে, 7টাই আমাদের মেয়ে হয়েছে, শুধু মারিয়ার ছেলে হয়েছে। তো স্বাভাবিক, এই কথাটা শুনলে পরে যে কোনো মা বাবার গর্ব হবে যে দেখো সবার মেয়ে হচ্ছে। ছেলে মেয়ে হওয়াটা কিন্তু বড় কথা নয়, প্রথম সন্তান যেটা হবে সেটাই। আমার তো মেয়েই হয়েছে, তো কি হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে সবার মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, এটা সবাই একটুখানি নিজের গর্ববোধ করে যাদের ছেলে হয়। তো ওর হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার। আর বেশ কিছুদিন আগে আরেকজন ক্রিয়েটারের দেখেছিলাম, ছেলের মা হয়েছে আমি করে, সে একটা ভিডিও করেছিল, তাই নিয়ে কি শোরগোল পড়ে গেছিল রে বাবা। রাজপুত্র এসেছে আমার বাড়ি, ছেলের মা হয়েছে আমি, এরকম করে ভিডিওর পর ভিডিও দিত। তাকে নিয়েও কম করতে ছাড়িসনি তুই, তাকে নিয়েও কম করতে ছাড়িসনি। তোর সবাইকে বলতে হবে, তুই এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে মানুষের মৃত্যু কামনা করতেও তোর মুখে আটকায় না, মানুষকে অন্যের সাথে শুইয়ে দিতেও তোর মুখে আটকায় না, অথচ তুই সেই শোয়ার বসার মধ্যে ঘুরে বেড়াচ্ছিস, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। সেই জায়গায় মুখে একদম তালা, সেই জায়গায় মুখে তালা দিয়ে রেখেছিস। আমি এগুলো বলবো না, বলবি কি করে? সব তো নিজের মুখে বলেই দিয়েছিস, আর সবার ঘরে ঘরে ফোনে ঘুরে বেড়াচ্ছে। তোর লজ্জা আছে? হ্যাঁ, আবার ক্যামেরা অন করে দেখাস যে এই দেখো আজকে বিরিয়ানি খাওয়াতে এসছি, তুই দেখাচ্ছিস। তো কি এসে গেল আমাদের? আমরা তো জানি তোর নোংরা মোটা, তুই যে একটা নোংরা চরিত্রহীন মহিলা, সে তো আমরা জেনে গেছি। আর এখন ওকে দেখালেই বা কী হবে? আর ওকে নিয়ে যা যা কথা বলেছিস সে তো আমরা সব শুনেই নিয়েছি। আর এখন তুই সত্যি সাজবি কোনখান থেকে? যেমন নোংরা তুই তোর বোনদের বলছিস, ওই যে সব ফোন বন্ধুরা, এই যে গ্রুপ বন্ধুরা, দিদিরা, বনুরা, সেরকম তুইও নোংরা।
ওরা যদি নোংরা হয়, ওদের বররা যদি অন্য জায়গায় মুখ মেরে বেড়ায়, তা তুই তো অন্য জায়গায় মুখ মেরে বেড়াচ্ছিস। ওদের বররা মারে, ওরা মারে না, কিন্তু তুই, তোর বর মারে না, তুই মারিস। কিন্তু তোর বরেরও তো দেখলাম দীঘা গিয়ে ছুকছুকানি, মন্দারমণি গিয়ে নোংরামি, সবই তো দেখে ফেললাম। তা তুই কাটতে পারিস নি, এডিট করতে পারিস নি? তুই ওই জায়গাটা এডিট করে না করে ছেড়েছিলি কেন? মারিয়াকে দেখতে পাচ্ছিস এডিট করছে না কেন? অনুপম যাওয়ার সময় তার পিঠের সুতো দড়ি বাঁধাটাকে দেখাচ্ছে, কি কাণ্ড করেছে, ছি 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 ছি। এডিট করিস নি কেন? দেখার সময়, ক্যামেরাটা দেখার সময় মুখে বলছিস, এটাকে কেন করিস নি? এটা তো চরিত্র খারাপ, অনুপমের চরিত্র খারাপ, ওইটা দেখিয়েছে বলে। তা তুই তোর বরের ওই নোংরামোটা এডিট করিস নি কেন? সেইটা খুব ভালো লেগেছে না, যে না এটা নিয়ে তো লোকে আমাদের আলোচনা করবে, আরে বাবা আমার চ্যানেলে এসে লোক দেখবে, চলো এটা রেখে দিই। সঞ্জয়ের বউকে নিয়ে সেই নোংরা ভিডিও তুই তো বলেছিলি না, এডিট করেনি, ইচ্ছা করে রেখে দিয়েছে, ওরা ওই রকমই নোংরা। তাহলে তোরাও ওই রকমই নোংরা, যার জন্য তোরা ওই রকমগুলোকে রেখে দিয়েছিস, এডিট করিসনি। লোককে বলার আগে নিজেকে দেখ না, আগে নিজেকে দেখ তুই কি করছিস আর কি করছিস না। যখন কণিকারা খেত, একটু মাছ মাংস দেখাতো, স্বাভাবিক ব্যাপার, যখন একটু পয়সা হয় মানুষের, তখন তাদের চাল চলন পরিবর্তন সমস্ত কিছুই হয়। আজকে আমার পয়সা নেই, আমি একটা ছেঁড়া নাইটি পরে বসছি। আজকে আমার পয়সা হয়ে গেল, তখন আমি একটা সুন্দর দামি নাইটি পরে বসবো, তাই না? কারণ পয়সা যখন থাকবে, সামর্থ্য অনুযায়ী খরচ করার যখন ভগবান তাকে দেবে, তো তখন সে সেইভাবেই চলবে। যার যেরকম সামর্থ্য হবে সে তখন কিন্তু নিজেকে পাল্টায়, এটা স্বাভাবিক কথা, এটা খুব স্বাভাবিক। তুইও পাল্টেছিস, বাথরুম পাল্টেছিস, রান্নাঘর পাল্টেছিস, পয়সা হয়েছে বলেই ফোন কিনেছিস, অত বড় ফ্রিজ কিনেছিস, পাল্টাসনি নিজেকে। অন্যরা পাল্টালেই তোর গায়ের জ্বালা হয় কেন রে? কেন? হ্যাঁ, নোংরা মেয়ে ছেলে। শ্বশুর শাশুড়ি কেন এলো না? রূপোর চেন কেন দিল? উড়ি বাবা, যা না একটা সোনার চেন নিয়ে যা, তোর তো এখন প্রচুর পয়সা, শাড়ি জামা কাপড় বিক্রি করছিস, দোকান ঘর বানিয়েছিস, দুটো চ্যানেল, আবার বোনের সাথে একটা চ্যানেল, তুই তো প্রচুর টাকা ইনকাম করছিস, যা দিয়ে আয়। একটা সময় তো তোর 500 টাকা রেখেছিল, তুই উড়ে উড়ে গেছিলি, সেটা মনে করে একবার যা, বাচ্চাটাকে গিয়ে একটা সোনার চেন উপহার দিয়ে আয়। সেইটা যেতে পারবি না, তখন আবার না ওর সাথে তো আমার ভালো সম্পর্ক নেই, তখন ওইটা হয়ে যাবে তোর। অসভ্য নোংরা মেয়ে ছেলে, একে জুয়ারি বুড়ি, ওকে ও কি জ্যোতিষী, ওকে তাই, তাকে তাই, কাতরা বুড়ি, ও সে তাই, পতিতা। তুই সব মিশ্রণ, সবার সব কিছু মিশ্রণ করে একটা ডাকিনী যোগিনী। তুই হচ্ছিস একেবারে ডাকিনী, নরখাদক, নরপিচাস, কোনো মানুষের পর্যায়ে তুই নেই। কত বড় বদ বেহায়া মেয়ে ছেলে তুই। ও কেন সোনার জিনিস দেয়নি? ও কেন কোলে নিল না? ও নার্সিংহোমে কোলে নেওয়ার দরকার নেই তো কারো। ওই বাচ্চাটা তো ওদের বংশেরই সন্তান, সারা জীবন ওর ঠাকুমার কাছে, দাদুর কাছে সে থাকতে পারবে। দূরে থাকুক আর যাই থাকুক, ওরা ওদের ঠাকুমা দিদিমাই থাকবে। মানে নার্সিংহোমে এসে বাইরের থেকে রাস্তাঘাটে ঘুরে, গাড়ি ট্রেন বাস করে এসে ওই সদ্যজাত বাচ্চাকে না নিয়েছে, ঠিক করেছে তারা। কতটা জানিস? কেন কেবিনে থেকেছে, কেন খাইয়ে দিচ্ছে? তো তুই বুড়ো বুড়ি দুটো খাওয়াস কিসের জন্য? তোদের ওই ন্যাকামারা করে খাওয়া দেখলে মনে হয় ঠাং করে একদম কানের নিচে ফান ফান করে বাজিয়ে দিই। তোরা কোন ন্যাকামতে খাওয়া দেখাস? হ্যাঁ বুড়ো বুড়ি, কোন ন্যাকামতে খাওয়া দেখাস? আর ওই দুটো ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে, তাদের এখন নতুন জীবন একটা শুরু হয়েছে, তারা যদি ক্যামেরার সামনে এসে জলখাবার খাইয়ে দেয় একটা অসুস্থ মেয়েকে, সেটা হয়ে যায় নোংরামো না, সেটা হয়ে যায় আদিক্ষেতা। লজ্জা করে না তোর? ওই জন্য ভগবান তোকে ছেলে মেয়ে দেয়নি, কারণ তুই মানুষই করতে পারতিস না তাদের। 4 পায়ে পোষ্যটাকে একেবারে মিনি বিড়াল বানিয়ে দিয়েছিস। মিনি বিড়াল, ওটাকে আর কুকুর বলা যাবে না, ওটাকে আর ডগ বলা যাবে না, ওটা ক্যাট হয়ে গেছে, বুঝেছিস? বুঝেছি, সরে বসো, পড়ে যাবে। তুই তাই বানিয়ে দিয়েছিস ওটাকে, তুই আদর করিস, করে। কি অবস্থা! আবার ডাক্তার বলেছে একদম তো চুপচাপ হয়ে গেছে। হবে না তো কি? চুপচাপ হবে না তো কি? যার বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ নেই, একটু বাইরে নিয়ে যায় না, একটু ছাদে ছাড়ে না, কিছুই না, ওই ঘরের মধ্যে বসে থাকে, মাটিতে, খাটের তলায়, দরজার কোনায়, এখানে ওখানে বসে থাকে, ও আর কি করবে? ও আর ওই তো দুটো প্রাণীকে দেখে, একটাকে রাত্রিবেলা দেখে আর একটাকে সারাদিন ধরে দেখে, শুধু অন্যের সাথে বকর 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 করে যাচ্ছে। অশ্রীর মতন একটা মহিলাকে এইরকম নোংরা ভাষা ব্যবহার করিস? হ্যাঁ,
তো আসলে তুই তো নিজের মাকেই তো গালাগালি দিস, খামাচু বলিস, বাবার মাকে রেখে দিয়ে বাবার বিয়ে দিতে যাস অন্য জায়গায়, তাও কার সাথে না, রক্ষিতা কাকিমার সাথে, যে নাকি 12 বছর কার রক্ষিতা ছিল, কার কার সাথে ঘুরে বেরিয়ে মেয়ের জন্ম দিয়েছে, বাপের ঠিক নেই, তার মতন একটা মহিলার সাথে নিজের বাবার বিয়ে দিতে চাস। কিরকম তোর চরিত্রটা একবার ভেবে দেখ। তারপরে তো সঞ্জয় লাইভ থেকে ভিডিও থেকে তোর ওই কোনো কীর্তন শুনতে পাচ্ছি, মুখের ভাষা, উফ কি মুখের ভাষা রে। আসলে কি মুখে মধুও তো দেয়নি, জন্মের পর মাঝে একটু মধু দেবে সেই ক্ষমতাটাও তো ছিল না তোর বাবার, ওই বধূটার ক্ষমতা ছিল না যে না বাবা এই অপুষ্টিজনিত মেয়ে হয়েছে, একটু মধু টধু দিয়ে দিই যাতে মুখ থেকে অন্তত ভালো কথা বেরোয়। বাবা রে বাবা, না মুখ থেকে বেরোলো না শরীর থেকে বেরোলো, কোনো কান থেকেই ভালো কিছু বেরোলো না তোর। তারপরে আবার ওই নোংরা নোংরা শারীরিক আলোচনা, হ্যাঁ লজ্জা করে না মাতালি? মদ খাস তুই আবার অন্যকে বলিস, নিষিদ্ধ মাংস খাস তুই আবার অন্যকে বলিস। নিষিদ্ধ মাংস খাওয়ার সময় মনে হয় না যে আমি অন্যকে বলছি পর্ক খেতে যায়, ওই খেতে যায়, সেই খেতে যায়? তুই কি খাস? কোনটা বাদ দিস? সবই তো করিস, শুধু ঘোমটার নিচে খ্যানটা নাচছিস বলে লোকে দেখতে পাচ্ছে না, বাদ বাকি সবই তো উলঙ্গ। উলাফুলা নাচ আর তোকে করতে হবে না, তুই এমনিই উলাফুলা, বুঝেছিস? এমনিই তুই উলাফুলা, মানে তোর সবই ওপর দিকে তোলা তোলা। নোংরা চরিত্রহীন মেয়ে ছেলে কোথাকার, ওকে এই করছে, ওই করছে, সেই করছে, তাই করছে, মৃত্যু কামনা করছে, বসে বসে শুধু এই করে করে পয়সা রোজগার করছে। এমন জিনিস দিয়ে তোর পয়সাগুলো বেরিয়ে যাবে না, সেই দিনকে তুই বুঝতে পারবি, সেই দিন তুই বুঝতে পারবি লোকের চোখের জল, লোককে অভিশাপ দেওয়া কোথায় যায়, বুঝেছিস? বসে বসে শুধু লোককে অভিশাপ দেয়, মৃত্যু কামনা করে আর এই করে বেড়ায়। আর সেই থেকে 10,000, 15,000, 12,000 ভিউজ ওই নোংরা নোংরা মহিলাগুলো দেখে বসে বসে। আমরা ভিডিও করি, আমরা দেখি, আমাদের দেখতে হবে তাই, নাহলে ওর মতন এইসব নোংরা মেয়ে ছেলেকে কে দেখে? কে দেখে? একদম ওর মতন চরিত্র যাদের, তারাই ওকে নিয়ে ভিডিও বানাবে আর তারাই ওকে নিয়ে সাপোর্ট করবে, আর কেউ না। হ্যাঁ গান সুন্দর গায়, অবশ্যই গান ভালো গায়, এটা নিয়ে কখনো কোনো কথা বলবো না। যেই মারিয়ানা কাঠদানা শাড়ি আনলো, অমনি ওর কাঠদানা শাড়ি আনতে হলো। বাবা কম দামে দিয়ে দিচ্ছে, হবেই তো, কম দামি মাল কম দামি দাম, স্বাভাবিক ব্যাপার। একটা বেনারসি 20,000 টাকা দামেরও আছে, আবার 800 টাকা দামের বেনারসি পরেও মেয়ের বিয়ে হয়, হয় না? হয়। ফলস ব্যাপারটা থেকেই থাকে, থাকেই থাকে। সেই জিনিস এনে বিক্রি করছে, সেই জিনিস। কম দাম মানে যে শাড়ি নয়, না তা নয়, শাড়ি শাড়ি 80 টাকা দামেরও শাড়ি পাওয়া যায়, 150 টাকা দামেরও শাড়ি পাওয়া যায়, আবার 4,000 টাকা দামেরও শাড়ি পাওয়া যায়, পাওয়া যায় না? যায়। ওই 800 টাকা দামের শাড়ি পরেও মেয়ের বিয়ে হয়, আবার 40,000 টাকা দামের শাড়ি পরেও মেয়ের বিয়ে হয়, হয় না? দেখিনি আমরা? তো সেটার কোয়ালিটির পার্থক্য থাকবেই থাকবে, কারণ যারা কিনবে তারা কেউ ওই ওখানে চন্দন দিয়ে সি লিখে যায় না কিনতে, ঠিক আছে? বলার আগে ভাববি, তারপরে ওইসব সেজে গুজে ন্যাকা সেজে লাইভ করতে বসবি। লোকে তো শাড়ি টাড়ি দেখে না, তোকে দেখে বসে বসে যে এ কি পাগলি রে ভাই, শাড়ি বিক্রি করতে এসে নিজেই ওই শাড়ি পরে, আগে নিজে শাড়িগুলো পরে। ভেবে দেখো, আগে তো লক্ষ্মী, আগে ব্যবসার শাড়ি, ব্যবসার খাবার, ব্যবসার জিনিসপত্র কখনো নিজেকে ব্যবহার করতে নেই, কখনো করতে নেই। আগে হচ্ছে আমি বিক্রি করব, আমার ক্রেতাদের কাছে আমি দেখাবো, তারপর বিক্রি বাট্টার থেকে লাভের টাকা দিয়ে আমি একটা শাড়ি নেব, সেটাই করে প্রত্যেকটা ব্যবসায়ী। আর এ আগে শাড়িগুলো পরে নেয়, আগে নাইটি পরে নেয়, আগে গয়না পরে নেয়, ওর ওই ছাড়া ছাড়া গায়ের গয়না, গায়ের শাড়ি, গায়ের নাইটি, গায়ের কুর্তি, গায়ের চুড়িদার ওই লোকগুলো নেয় যারা ওর থেকে জিনিস কেনে। এই তো ছেড়ে দেওয়া মালগুলোকে বিক্রি করে, এক তো ওইখান থেকে আনে, তারপরে আবার সেগুলো গায়ে চাপিয়ে লাইভ করে সেগুলো আবার লোককে বিক্রি করে। ও কি ভালো কি ভালো কি ভালো, আসলে ওরা ওই 150-200 টাকার জামা কাপড় পরা ফুটের মাল পরে, আর এর থেকে এখন 1,500 টাকা পেয়েছে, ভাবছে কি না কি। সত্যি যত দেখি তত তোকে থু দেওয়া ছাড়া আর কিছু করতে ইচ্ছা করে না, জাস্ট থু।